শত্রুদের কাছে কিন্তু ভারী অস্ত্র আছে, এই জন্য সাবধানে কাজ করবে। আর হ্যাঁ, মিশনটা যেন সফল হয়। দোয়া করবেন স্যার। কল কেটে গেল। আমি করিডোরে তাকিয়ে দেখলাম জারিন উধাও হয়ে গেছে। এখন এখানে সময় নষ্ট না করে কাজে লেগে যাওয়া উচিত। বাসায় এসে আমি ঘুম দিলাম। রাত 11টায় অ্যালার্মে জেগে গেলাম। রেডি হয়ে ঘড়িতে দেখলাম রাত 11টা 30 মিনিট। আমি মায়ের রুমে ওকে দিয়ে দেখলাম মা ঘুমিয়ে আছে। দরজাটা আগের মতো করে রেখে দিয়ে আস্তে করে বেরিয়ে এলাম। বাসার নিচে পার্কিং লটে কালো মার্সিডিজ গাড়িটায় বসলাম। এরপর লোকেশনের জায়গায় যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করলাম। আমি রাস্তার মোড়ে এসে গাড়ি থামালাম। এখান থেকে লোকেশনের বাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কি হচ্ছে তা টের পাওয়া যাচ্ছে না। আমি গাড়ি থেকে নেমে নিশ্চিত মনে বাড়িটার দিকে যেতে লাগলাম। বাড়িটার সামনে চলে এসেছি আমি। আমি কিছু দূরে ব্লু টি শার্ট পরা একজনকে দেখলাম। আমি ইশারায় লোকটাকে চুপ থাকতে বললাম। ততক্ষণে বাসার গেটে চলে এসেছি। দারোয়ান আমাকে দেখে বলল, কে আপনি? এখানে কি চান? আমি ভেতরে যাব, কাজ আছে, গেট খুলে দাও। স্যারের আদেশ আছে, কাউকে যেন না ঢুকতে দেয়। তোমার স্যার আমাকে চেনে, আমাকে যেতে দাও। দারোয়ান কিছুতেই আমাকে ভেতরে ঢুকতে দেবে না। আমি শেষে উপায় না পেয়ে লোকটার কানের নিচে করাত চালালাম। আচমকা এমন আঘাত পেয়ে দারোয়ান বেহুশ হয়ে পড়ে গেল। আমি পকেট থেকে ক্লোরোফর্ম মাখানো রুমাল বের করে দারোয়ানের নাকের সামনে ধরলাম। দারোয়ান গভীর ঘুমে নিমজ্জিত হলো। আমি দারোয়ানকে ধরে ওর চেয়ারে বসিয়ে দিলাম, যাতে কেউ সন্দেহ করতে না পারে। এদিকে কাজ শেষে আমি 3বার শীষ দিলাম। সাথে সাথে 4জন লোক এসে আমার পাশে দাঁড়ালো। আমি সবাইকে প্ল্যান বুঝিয়ে দিলাম। একটু পর বাসার ভেতর থেকে গাড়ির হর্ন এলো। আমি গেট খুলে দিলাম। তখনই একটা গাড়ি বের হলো। আমি ভাবলাম এটাই তাহলে অস্ত্র আনা হবে। গাড়িটা রাতের ফাঁকা রাস্তায় তীর বেগে এগিয়ে যাচ্ছে। আমি কিছুটা দূরত্ব রেখে গাড়িটার পিছু নিলাম। গাড়িটা এসে একটা ফাঁকা রাস্তায় দাঁড়ালো। গাড়িটার সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে দুজন নেমে ট্রাকের কাছে গেল। আমি আর দেরি করলাম না, টিমমেটদের জানিয়ে দিলাম ফায়ার করতে। একটু পর বিকট শব্দে গাড়ির চাকা ফেটে গেল। তখন লোকগুলো রিভলভার হাতে নিয়ে চারদিকে তাকাচ্ছে, কিন্তু রাত হওয়ার জন্য কিছুই দেখতে পাচ্ছে না। আমি আর আমার টিম এসে সবাইকে গ্রেফতার করে ফেললাম। আমি হেড অফিসে কল করে সব কিছু জানালাম। কিছুক্ষণের ভেতর পুলিশ এসে হাজির হয়ে গেল। আমি ওদের সব কিছু বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। কিছু তো যাওয়ার পর আমি জারিনের ভিউতে দেখলাম কয়েকটা গাড়ি আমার গাড়ি ফলো করছে। আমি পরীক্ষা করার জন্য গাড়ির গতি বাড়িয়ে কমিয়ে দেখলাম, গাড়িগুলো তাও পিছু ছাড়ছে না। ওদের কি তাহলে আশেপাশে লোক ছিল? না থাকলে তো এভাবে পিছু নিত না আমার। এদেরকে তো আর বাড়ি চিনতে দেওয়া যাবে না। আমি হাইওয়ে ছেড়ে গলির ভেতর গাড়ি ঘুরিয়ে দিলাম। কিছুতে যাওয়ার পর আমি বুঝলাম গলির ভেতর গাড়ি ঢুকিয়ে ভুল করে ফেলেছি, কারণ সামনে থেকে আরও দুটো গাড়ি তীর বেগে শুভর দিকে এগিয়ে আসছে। আমি উপায় না পেয়ে গাড়ির গতি স্লো করে হেডলাইট বন্ধ করে দিলাম। এরপর গাড়ির দরজা খুলে নিজেকে ফুটবলের মতো গুটিয়ে নিয়ে লাফ দিলাম। আমি এসে পিচ ঢালা রাস্তার উপর পড়লাম। কয়েকবার গড়িয়ে গিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে গিয়ে বাড়ি খেলাম। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। বাম হাতটা অবশ হয়ে গেছে। আমি ডান হাতটা বাম হাতের উপর রাখতেই শিউরে উঠলাম। হাত তো রক্তে ভিজে গেছে আমার। আমি কোনো রকম উঠে পাশে সরু গলি ধরে চলতে লাগলাম। তখনই বিকট শব্দে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণ হলো। আমি তাকিয়ে দেখলাম 3টে গাড়িতে আগুন ধরে গেছে। আমি দেরি না করে দ্রুত চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর হাইওয়ে পেয়ে গেলাম। আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ঝাপসা চোখে দেখলাম সামনে থেকে দুটো গাড়ি তীর বেগে এগিয়ে আসছে। আমি ভাবলাম এবার আমার মনে হয় আর রক্ষা নেই। গাড়ি দুটো এসে আমার সামনে এসে ব্রেক কষলো। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো কালো পোশাক পরিহিত কয়েকজন লোক। সবার হাতেই রিভলভার। আমি দেরি না করে অজ্ঞানের ভান করে মাটিতে পড়ে গেলাম। তখনও ডান হাতে রিভলভারটা ধরে আছি। ওদের ভেতরে একজন বলল, দেখ তো শয়তানটা কি হলো, ওর জন্য আমাদের 5 কোটি টাকার অস্ত্র ধরা পড়েছে। বস বলছে একে জীবন্ত চায়। ওদের ভেতরে একজন এসে আমাকে লাথি মারল। আমি চুপ করে সহ্য করলাম। লোকটা আবারও দুটো লাথি মারলো। আমি আগের মতো নিশ্চুপ হয়ে পড়ে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে লোকটা বলল, হারামজাদা অজ্ঞান হয়ে গেছে, তাহলে ওকে ধরে গাড়িতে তোল। বলে লোকটা একটা সিগারেট ধরালো। আমি আস্তে আস্তে চোখ তুলে তাকালাম। ল্যাম্পপোস্টের আলোয় লোকগুলোকে স্পষ্ট দেখতে লাগলাম। ওরা এখন সবাই অপ্রস্তুত হয়ে আছে। আমি রিভলভার দিয়ে পরপর 5টা গুলি করলাম। সাথে সাথে 5জন মৃত্যুর কোলে ঢলে পড়লো। হসপিটাল থেকে বের হতে জারিনের অনেক রাত হয়ে যায়। গুলির শব্দ শুনে জারিন গাড়ি ব্রেক কষলো। গাড়ির হেডলাইটের আলোয় স্পষ্ট দেখলো বিকেলে সেই লোকটা রিভলভার হাতে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে 5টা মৃতদেহ পড়ে আছে। তার মানে লোকটা ভালো মানুষের আড়ালে একজন কিলার। হঠাৎ পাশ দিয়ে একটা গাড়ি সাঁ করে চলে গেল। যাওয়ার সময় পরপর কয়েকবার গুলির শব্দ হলো।
গাড়ি যাওয়ার পর জারিন দেখলো সেই লোকটা রাস্তায় পড়ে কাতরাচ্ছে। ডাক্তার ডাক্তার হওয়ার কারণে মৃত্যুর পথযাত্রী। লোকটাকে দেখে জারিনের মনটা নরম হয়ে গেল। দ্রুত গাড়িটা নিয়ে আমার পাশে দাঁড় করালো সে। গাড়ি থেকে নেমে জারিন দেখলো লোকটার কাঁধে দুটো গুলি লেগেছে। এছাড়া মাথায় আর বাম হাতে অনেকটা চোট লেগেছে, যার কারণে অনেক রক্ত বের হয়েছে। জারিন দ্রুত আমাকে নিয়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। চোখ খুলে আমি দেখলাম মাথার উপর একটা সিলিং ফ্যান ঘুরছে। চারদিকে চোখ বুলিয়ে বুঝলাম এটা একটা হসপিটাল। আমার হাতে মাথায় কাঁধে ব্যান্ডেজ করা। সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে ওঠার চেষ্টা করেও পারলাম না। আমি কিছুক্ষণ চোখ বুজে রইলাম। একটু পর দরজা খোলার শব্দ হলো। আমি চোখ খুলে দরজার দিকে তাকালাম। তখন দরজা ঠেলে একজন নার্স প্রবেশ করলো। নার্সের হাতে একটা ট্রে, ওটায় বিভিন্ন মেডিসিন রয়েছে। নার্সটা সিরিঞ্জ দিয়ে একটা ওষুধের বোতল থেকে কিছুটা ওষুধ তুললো। তারপর ওটা আমার হাতে পুশ করলো। আমি কিছু বলতে যাব, তখন নার্স বলল, একটু পর ডাক্তার রাউন্ডে আসবে। আপনার কোনো আত্মীয় স্বজনকে দেখছি না তো? হয়তো আমার আত্মীয় স্বজনদের কেউ খোঁজই পায়নি। নার্সটা আর কিছু না বলে চলে গেল। আমি আগের মতো চুপচাপ করে শুয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, বাসায় মা তো একা আছে, আমাকে না পেয়ে জানি না কি করছে। নিশ্চয়ই অনেক টেনশন করছে তিনি, কারণ রাতে আমাকে শুয়ে পড়তে দেখেছে। সকালে আমাকে রুমে না দেখলে টেনশন হবার কথা। তাছাড়া আমার কাছে তো ফোন নেই, রুমে ফোনটা রেখে এসেছি। আমার মাথায় আরও হাবিজাবি চিন্তা এসে ভর করলো। কিছুক্ষণ পর দরজা ঠেলে জারিন রুমে প্রবেশ করলো। আমি জারিনকে দেখে চমকে গেলাম। এই মেয়ে এখানে? মানে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে? আমি চোখ খুলে তাকাতে দেখে জারিন বলল, তাহলে আপনার জ্ঞান ফিরেছে, তা এখন কেমন বোধ করছেন? আমি জারিনের কথা শুনে মনে করলাম ও নিশ্চয়ই জানে আমাকে এখানে কে এনেছে। তাই আমি বললাম, আমাকে এখানে কে এনেছে? সেটা আপনার না জানলেও চলবে। বলেন প্লিজ। আপনার মতো খুনি মানুষের বাঁচার কোনো অধিকার নেই। তারপরও যে বেঁচে আছেন, এটাই আপনার ভাগ্য। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো খুনি না। গত রাতে আপনাকে যেখান থেকে পায়, ওখানে 5 জন মানুষের লাশ পাওয়া গেছে। তাছাড়া ওই রাস্তা থেকে একটু দূরে 3টা গাড়ির মুখোমুখি সংঘর্ষে 6 জনই আগুনে পুড়ে মরে গেছে। কিন্তু আপনি ঠিকই বেঁচে আছেন। এসবের মানে আপনি ওই দলের সদস্য, না হলে ওর বিরোধী দলের সদস্য। আর যারা এমন দলের সদস্য হয়, তারা সবাই খুনি। আমি ওই দলের কোনো সদস্য না। আমি পুলিশকে সংবাদ দিয়েছি। ওরা আপনার কাছে যে রিভলভার পেয়েছে, ওটা ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। মৃতদের শরীরে পাওয়া বুলেট যদি আপনার রিভলভারে হয়, তাহলে আপনি নিশ্চয়ই ফাঁসিতে যাবেন। আমি জারিনের কথা শুনে চুপ করে রইলাম, কারণ পুলিশ আমার পরিচয় পেলে কিছুই করবে না। কিন্তু এই মেয়ে তো আমার সম্পর্কে যে খারাপ ধারণা পোষণ করছে, এর এই খারাপ ধারণা কি করে ভুল প্রমাণ করব তা নিয়ে ভাবতে লাগলাম। আমি একটু পর বললাম, এই যে ডাক্তার ম্যাডাম, আপনার ফোনটা কি একটু পেতে পারি? ফোন দিয়ে কি করবেন? বাসায় মা অনেক টেনশন করছে, ফোন করে একটু কথা বললে টেনশন করবে না। জারিন আমার কথা শুনে কি যেন ভাবলো, তারপর বলল, আপনার মায়ের ফোন নাম্বার বলেন। আমি নাম্বার বললাম। জারিন নাম্বার তুলে কল দিয়ে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে ফোনটা দিয়ে দিলাম। জারিন ফোনটা নিয়ে যাওয়ার সময় বলল, পালানোর চেষ্টা করবেন না, কারণ বাহিরে পুলিশ আছে। আমি মৃদু হাসি দিলাম। জারিন কিছু না বলে চলে গেল। বিকেলে কয়েকটা পুলিশ এসে আমাকে নিয়ে যাচ্ছে, কারণ নিহত 5 ব্যক্তির শরীরে আমার রিভলভারের গুলি পাওয়া গেছে। যাওয়ার সময় করিডোরে জারিনের সাথে দেখা হয়ে যায়। দরকার হলে আমি সাক্ষী দিব, তাও আপনি আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। আমি জারিনের কথার কোনো জবাব না দিয়ে একটা হাসি দিলাম। আমার হাসি দেখে জারিন রেগে গেল। ওর ইচ্ছে হচ্ছে কয়েকটা থাপ্পড় দিতে, কিন্তু পুলিশ থাকার জন্য তা করতে পারলো না। পুলিশ দুটো আমাকে ধরাধরি করে নিয়ে যেতে লাগলো। আমি একটা চেয়ারে বসে আছি, হাতে লোহার শিকল দেওয়া। সামনে চেয়ারে দুটো পুলিশ অফিসার নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে। আমি কিছু না বলে চুপচাপ বসে আছি। 2জন পুলিশ অফিসারের ভিতরে একজন বলল, বল 5 জনকে কেন খুন করলি? আমি একটা হাসি দিয়ে বললাম, অফিসার, আমি আপনার প্রশ্নের জবাব পরে দেব, আগে আমাকে 2 মিনিট কথা বলতে দিতে হবে। আমার কথা শুনে আরেকজন এসে আমার গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, ঠিক মতো জবাব দে, নইলে তোরে 14 দিনের রিমান্ডে দিব। অফিসার, নিজের রাগকে কন্ট্রোল করা শেখেন, না হলে পরে পস্তাবেন। আদেশের সুরেই বললাম কথাটা। তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? একজন ওসির সাথে কথা বলছি, ঠিক তো? তারপরও তোর জানের ভয় নাই?
আমার ডিকশনারিতে ভয় নামক কোনো শব্দ নেই। আমার কথা শুনে পুলিশ অফিসার আরও রেগে গেল। অফিসার আবার দাঁড়িয়ে গেল, পায়চারি করে আমার কাছে গিয়ে দাঁড়ালো। ডান হাতে একটা কলম দিয়ে বাম হাত দিয়ে আমার চুল ধরে পেছন দিকে টান দিল সে। এতে আমার মুখটা উপরের দিকে হয়ে গেল। পুলিশ অফিসার কলমটা আমার চোখের কাছে ধরে বলল, এবার সত্যি বল, নাইলে কিন্তু কলম দিয়ে তোর চোখ ছিদ্র করে দেব। আমি আগের মতোই নিশ্চুপ রইলাম। আমি চাইলে আমার পরিচয় দিতে পারি, কিন্তু আন্ডার কভারে যাওয়ার সময় বলে দিয়েছে কখনো নিজের পরিচয় প্রকাশ করা যাবে না। এজন্য এখনও এদের অত্যাচার সহ্য করছি আমি। এমন সময় সেলের গেট খুলে গেল। মধ্যবয়সী একজন সুদর্শন লোক প্রবেশ করলো ভিতরে। লোকটাকে দেখে পুলিশ অফিসার স্যালুট করলো। উনি বিডি পুলিশের প্রধান মিস্টার আশফাক রহমান, মানে ডিসিপি, আমার বাবার বন্ধু। শুভ, কষ্ট হচ্ছে নাকি? স্যার, এসব তো সিম্পল, এর চেয়ে কত বেশি টর্চার সহ্য করেছি। অফিসার, শুভর হাত করা খুলে দাও। কিন্তু স্যার, ও একজন খুনি আসামি। ওকে জানো? না স্যার। পুলিশ অফিসার মাথা নিচু করে বলল, শুভ ডিবি পুলিশের একজন আন্ডারকভার পুলিশ অফিসার। ওর কোড নেম রুট থান্ডার। আমার আদেশে গত রাতের মিশন ও লিড করছে। এজন্য বেশ কয়েকজন সন্ত্রাসী ধরা পড়েছে। এবার নিশ্চয়ই চিনছ। রুম থান্ডার, এই নামটা শুনে দুজন পুলিশ অফিসার শক খাওয়ার মতো চমকে উঠল। কারণ এই কোড নামের পুলিশের অনেক গল্প শুনেছে, কারণ যেগুলো মিশন হাতে নিয়েছে সবগুলোই কমপ্লিট করেছে। পুলিশ বাহিনীর গর্ব রুথ থান্ডার, পুলিশ বাহিনীর গর্ব রুথ থান্ডার। দুজন অফিসার সরি বলে মাপ চাইল। আমি বললাম, আপনাদের জায়গায় আমি থাকলে এটাই করতাম, তবে হ্যাঁ, নিজেদের রাগ কন্ট্রোল করবেন। অফিসার, শুভকে এক্ষুনি আমাদের স্পেশাল হসপিটালে নিয়ে যাও। পুলিশ প্রধান বলল। দুজন অফিসার পুলিশ প্রধানের আদেশ পেয়ে আমাকে নিয়ে হসপিটালে এলো। 7 দিন পর আমি মোটামুটি সুস্থ। বিকেলে হসপিটাল থেকে ছাড়া পেলাম। হসপিটাল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, আইটি কোম্পানির চাকরিটা মনে হয় গেছে, কারণ পুরো 9 দিন অফিসে যাওয়া হয়নি। আর মাকে তো মিথ্যে বলেছি। অফিসের কাজে কক্সবাজার এসেছি। হাতে কপালে দাগ দেখলে হাজার প্রশ্ন তুলবে। সত্যি না বললে তো ছাড়বেই না, কারণ আমি মাকে মিথ্যে বলতে পারি না। কি করে যেন বুঝে ফেলে যে ছেলে মিথ্যে বলছে। কিছু যাওয়ার পর আমি দেখলাম জারিন রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমি মেয়েটাকে দেখলে চোখ ফেরাতে পারি না। ভাবি, একটা মানুষ কি করে এত মায়াবী হতে পারে। কিন্তু আমি যে মিমকে ভালোবাসি, তাই চুপচাপ থাকি। আমি আস্তে আস্তে জারিনের কাছে চলে এলাম। জারিন আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। এই যে ডাক্তার ম্যাডাম, এভাবে হা করে আছেন কেন? ঝাল লাগছে নাকি? একটা খুনি কি করে এত তাড়াতাড়ি বের হয়ে এলো? আপনি কি আমাকে খুন করা দেখেছেন? দেখেন ম্যাডাম, আমি যদি খুনি হতাম তাহলে এভাবে রাস্তায় ঘুরে বেড়াতে পারতাম না। আমি একটা ভদ্র ছেলে। আপনার আমাকে কোন দিক দিয়ে খুনি মনে হয়? আমার কথা শুনে জারিন আরেকবার আমার দিকে তাকালো। জারিন ভাবলো, ছেলেটাকে তো ভদ্রই লাগে, কিন্তু হাতে রিভলভার, এটা কিছুতেই ভুলতে পারছে না সে। কি হলো ম্যাডাম, উত্তর দেন। আচ্ছা, আপনি কি কাজ করেন? এবি আইটি কোম্পানিতে জব করি। এবি আইটি কোম্পানির নামটি শুনে জারিন ভ্রু কুঁচকে গেল, কারণ এবি আইটি কোম্পানি জারিনের বাবার। জারিন আমাকে আবার প্রশ্ন করলো, আচ্ছা, আপনার নাম কি? আমি মাহবুব রহমান শুভ। আর আপনি জারিন, ঠিক বলেছি তো? এই যে মিস্টার শুভ, আসি আমি। ভালো থাকবেন। ম্যানেজার স্যার আপনাকে ডেকেছে। আমি কিছু না বলে উঠে পড়লাম। এই বেটা ম্যানেজার কিছুতেই আমাকে দেখতে পারে না। সুযোগ পেয়ে নিলে এত কিছু হতো না, বুঝলেন? ম্যানেজার কিছু না বলেই চলে গেল। আমি আবার কাজ করতে লাগলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আমি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েকদিন কেটে গেল। কাজের চাপে জারিনের কথা প্রায় ভুলেই গেছি। কিছুদিন পর একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে রেস্টুরেন্টে যাই। কথা শেষে বের হওয়ার সময় কর্নারের সিটের দিকে নজর যায়। দেখি ওখানে জারিন বসে আছে। আমি দেরি না করে জারিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম, বসতে পারি? জারিন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, বসুন। আমি জারিনের সামনে চেয়ারে বসে পড়লাম। আমি কিছু বলতে যাব তার আগেই, কফি খাবেন? হ্যাঁ খেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? বিলটা আমিই দেব। আচ্ছা দিয়েন, আগে কফি অর্ডার করি। বলেই জারিন 2 কাপ কফি অর্ডার করলো। একটু পর ওয়েটার এসে 2 কাপ কফি দিয়ে গেল। আমি কফির কাপে একটা চুমুক দিয়ে বললাম, তো কেমন আছেন বলেন? ভালো। আপনি?
ভালোই। জারিন কফির কাপে একটা করে চুমুক দিচ্ছে আর মিটি মিটি হাসছে। আমি জারিনের হাসির দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর জারিন কফি খাওয়া শেষ করে বলল, এই যে মিস্টার শুভ, আর কতক্ষণ চেয়ে থাকবেন? আপনার কফি তো বরফ হয়ে গেল। আমি জারিনের কথায় লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বললাম, আপনার হাসিটা অনেক সুন্দর, কিন্তু এভাবে আমার সামনে হাসবেন না প্লিজ। আজব তো, একবার বললেন হাসি সুন্দর, আবার বলছেন হাসবো না। এসবের মানে কি? আমি আপনাকে হাসতে মানা করিনি, শুধু আমার সামনে হাসতে বারণ করেছি, ওকে? কেন? এমন হাসি দেখলে বুকে প্রেমের ঘন্টা বাজে। তাই বুঝি। ম্যাডাম। আচ্ছা, আজ তাহলে আসি। বলেই জারিন উঠে পড়লো। আমি উঠে বাসায় চলে এলাম। কয়েকদিন ধরে আমার অগোচরে কিছু লোক আমাকে ফলো করছে। আমিও বিষয়টা টের পেয়েছি। এর জন্য বাসায় আসার সময় কয়েকটা বাড়ি এগিয়ে গিয়ে নেমেছি। এরপর আশেপাশে ঘুরে নিজের বাসায় এসেছি। আমি রাতে বের হলাম শত্রু সম্পর্কে জানতে। কালো আলখাল্লার সাথে একটা কালো হ্যাট মাথায় দিয়েছি। হ্যাটের সামনের অংশ কপালও ঢেকে দিয়েছে। রাতের অন্ধকার, রাতে এক ভয়ঙ্কর শ্বাস সেজে রাস্তায় নেমেছি আমি। কেউ দেখলে আমাকে চিনবেই না, ভাববে সার্কাসের কোনো জোকার আমি বাসার সামনে দুটো গাড়ি দেখলাম, সন্ধ্যার সময় আসে সেই দুটো গাড়ি। আমি মনে মনে ভাবলাম, এরা তো আমার বাড়ি পর্যন্ত এসেছে, মানে আমার বাড়ি কোনটা সেটাও জানে, রাতেও অপেক্ষা করছে, মানে কোনো ঝামেলা নিশ্চয়ই আছে। আমি পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিলাম। লাইটার দিয়ে সিগারেট ধরানোর ব্যর্থ চেষ্টা করলাম। আমি লোকগুলোর সামনে গিয়ে বললাম, এক্সকিউজ মি, লাইটার হবে? ওদের ভিতরে একজন আমার দিকে লাইটার এগিয়ে দিল। আমি লাইটার দিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে একটা ফু দিয়ে দম বন্ধ করলাম। কয়েক সেকেন্ড পর পাশে দাঁড়ানো চারজন কাটা গাছের মতো ধপ করে মাটিতে বসে গেল। আমার সিগারেটে ক্লোরোফর্ম মাখানো ছিল, যার ফলে ওরা সবাই অজ্ঞান হয়ে যায়। আমি একে একে চারজনকে একটা গাড়িতে তুলে নিলাম। এরপর ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়িটা একটা দোতলা বাড়ির সামনে এসে থামালাম। চারজনকে চারটা লোহার চেয়ারের সাথে বেঁধে রেখেছি। আমি চারজনের মুখে পানি ছিটিয়ে দিলাম। একটু পর চারজনই জেগে উঠল। নিজেদের বাধা অবস্থায় পেয়ে হাত পা নড়াচড়া করতে লাগলো, কিন্তু ব্যর্থ চেষ্টা হলো। আমার আলখালা খুলে ফর্মাল ড্রেস পরে এসেছি, শুধু মুখে মাস্ক নিয়েছি। মাস্ক নেওয়ার কারণে আমার মুখ দেখা যাচ্ছে না। আমি চারজনের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। চারজন আমাকে দেখে একে অপরের দিকে তাকালো। আমি বললাম, কিরে, তোরা চারজন ওখানে কি করছিলি বল? স্যার, আমাদের কোনো দোষ নেই, প্লিজ ছেড়ে দেন। আগে বল, শুভর উপর নজর রাখতে কে তোদের পাঠিয়েছে? এই কথা শোনার পর ওরা চারজন আবার একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আমি জানি এভাবে ওরা কেউ কথা বলবে না। আমি পাশে থাকা বিদ্যুতের তার দেখিয়ে বললাম, সত্যিটা এখনো বল, না হলে শক দিয়ে মারবো তোদের। আমি তার দুটো হাতে তুলে নিয়ে দুটো তার স্পর্শ করালাম। সাথে সাথে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেল। একটু পর আমি তার দুটো আলাদা করলাম। ওরা চারজন সবাই কয়েক সেকেন্ডের জন্য হাই ভোল্টেজের শক খেলো। শক খাওয়ার পর ওরা হাঁপাচ্ছে। একজন বলল পানি। আমি উঠে গিয়ে একটা বোতলে পানি নিয়ে এসে ঢকঢক করে খেতে লাগলাম। এটা দেখে লোকটা বলল, বলছি, তাও আমাকে পানি দাও। আগে বল, তারপর পানি দেব। আমাদের পাঠিয়েছে আন্ডারওয়ার্ল্ডের বাদশা। এই বাদশা কে? গোপনে অস্ত্র ব্যবসা করে। ওর নাম কি? বাদশা রফিক। আমি মুচকি হেসে বললাম, পাবো কোথায় একে? ও লন্ডনে থাকে, কিন্তু শুভ যখন তার অস্ত্র ধরিয়ে দেয় তখন সে বাংলাদেশে এসেছে। তা এ কি শুধু অস্ত্র পাচার করে নাকি আরো কিছু? ড্রাগস, বাচ্চাদের কিডন্যাপ করে, এছাড়াও আরও অনেক বেআইনি ব্যবসা আছে। আমি লোকটার দিকে পানির বোতল এগিয়ে ধরলাম। লোকটা বোতলে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। পানি খাওয়ানো শেষে আমি বললাম, এই বাদশা রফিকের কোনো ছবি আছে তোদের কাছে? আবার প্রশ্ন শুনে ওরা আবার একে অপরের দিকে তাকালো। এরপর একজন বলল, স্যার, আমরা ছোটোখাটো কাজ করি, চুনুপুটি হয় কি আর বোয়াল মাছকে দেখব? আমি বাকি তিনজনের দিকে তাকালাম। ওদের চোখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। তার মানে এরা বাদশাকে দেখেছে, কিন্তু কোনো কারণে বলছে না। আমি ভাবলাম আজকের জন্য এতটুকুই যথেষ্ট। কাল আবার 3rd ডিগ্রি দিলে সব কিছু বলে দেবে। ওদের রুমের বাইরে থেকে তালা মেরে চলে এলাম। হল রুমের রাজকীয় আসনে বসে আছে 50 বয়সী একজন লোক। লোকটার সামনে এসে একজন বলল, বস, আমাদের 4জন লোক ধরা পড়েছে। ওরা 4জনই আপনাদের দেখেছে। যদি বলে দেয় তাহলে কি হবে? আমিও জানি ওরা ধরা পড়ছে, আর আমার নামটাও বলে দিছে। কাল হয়তো আমার
ফটো কাল হয়তো আমার ফটো দিয়ে দিতে পারে। এদের জন্য আমার পরিচয় হুমকির মুখে। বস তাহলে এখন কি করব? লোকটা কিছু না বলে পকেট থেকে মাইক্রো ল্যাপটপ বের করলো। এরপর কিছুক্ষণ ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালালো। একটু পর লোকটা বলল, আশিক, ওদের লোকেশন পেয়ে গেছি। তুমি RDX দিয়ে পুরো বাড়িটা ধূলিসাৎ করে দাও। ওরা বুঝুক আমার ক্ষমতা কত, আর আমার সাথে লাগতে গেলে কি ভয়াবহ পরিণাম হয়। আশিক বাদশার নিকট থেকে ঠিকানা নিয়ে গুপ্ত রুমে প্রবেশ করলো। আমি বাইরে এসে পুলিশ প্রধানকে কল করলাম। কিছুক্ষণের ভেতর ওটা সব কিছুই খুলে বললাম। সবকিছু শুনে পুলিশ প্রধান বলল, তুমি যে ওদের অস্ত্র ধরেছ ওগুলোর জন্য তোমার পিছু নিয়েছে, সাবধানে থাকবে। ওকে স্যার বলেই আমি কল কেটে দিলাম। কিছুক্ষণ পর আমি বাসায় চলে এলাম। আশিক গুপ্ত রুম থেকে একটা RDX ভরা ব্যাগ নিয়ে বের হলো। বোমগুলোর রেডিয়াস 30 বর্গমিটার। এর ভিতর যত শক্ত ভবন থাকুক না কেন, চোখের পলকে ধোঁয়া হয়ে যাবে। আশিক বাদশার দেয়া লোকেশন মতো চলে এলো। বাড়িটার প্রাচীর অনেক উঁচু। আশিক লাফ দিয়ে ঢোকার চেষ্টা করলো, কিন্তু পারলো না। শেষে মেইন গেটের তালা ভেঙে বাড়িটা প্রবেশ করলো সে। একে একে বাড়িটার চারদিকে RDX লাগিয়ে বের হয়ে এলো সে। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে 50 মিটারের মতো এসে সুইচে চাপ দিল সে। সাথে সাথে বিকট শব্দে RDX বিস্ফোরণ হলো। আশিক গাড়ি থেকে নেমে পেছনে ঘুরে দেখালো। লোকেশনের বিল্ডিং এর সাথে আশেপাশে আরো কয়েকটা ভবন ধ্বংস হয়ে গেছে। আশিক একটা বিজয়ের হাসি দিয়ে বসকে কল করে সুসংবাদটা দিল। আমি সকালের নিউজ দেখার জন্য টিভি অন করলাম। সাথে সাথে গত রাতের ভবন ধ্বংসের খবর দেখতে পেলাম। নিউজে দেখাচ্ছে 6টা বাড়ি অজানা কারণে ধ্বংস হয়ে যায়। এ পর্যন্ত মোট 57 জন মানুষের মৃতদেহ পাওয়া গেছে। আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। বাকিদের ধ্বংসস্তূপের ভেতর খোঁজা হচ্ছে। আমি নিউজটা দেখে আটকে যাই। আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আমি ভাবতে লাগলাম, এই 4 জনকে এখানে না রাখলে এত মানুষের প্রাণ যেত না। একটু পর আমার ফোন বেজে উঠল। আমি কল পিক আপ করে কারের কাছে নেওয়ার পরে উপাস থেকে বলল, শুভ, তোমার কারণে এসব হয়েছে। যদি মিডিয়া জানতে পারে এসব তোমার কারণে হয়েছে, তাহলে আমাদের পুলিশের বদনাম হয়ে যাবে। খবর পাবলিক হওয়ার আগেই যে করেই হোক কেসটা ক্লোজ করো। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বলার সাথে সাথে কলটা কেটে গেল। আমি হতাশ হয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে গেলাম। চারদিকে ঘুরে কোনো ক্লু পেলাম না। আমি আনমনে এসে গাড়ির পাশে দাঁড়ালাম। আকাশ দিয়ে একটা কাক উড়ে যাচ্ছে। আমি কাকের দিকে তাকাতেই সামনের বাড়ির দিকে চোখ গেল। বাড়িটার সামনে CCTV ক্যামেরা লাগানো আছে। আমি দেরি না করে বাসার সামনে চলে এলাম। দারোয়ান আমাকে দেখে বলল, কি চাই? আমি একটু এ বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। কোনো কথা বলা যাবে না, স্যারের আদেশ, বাড়িতে কাউকে যেতে দেওয়া যাবে না। আমি দেখলাম এদের সাথে ভালোভাবে কথা বলে কাজ হবে না, তাই আমি বললাম, একজন সাংবাদিককে তার কাজে বাধা দেওয়ায় আপনার নামে আমি কমপ্লেইন করব। আমার কথা শুনে দারোয়ান ভয় পেয়ে বলল, স্যার, জানতাম না আপনি সাংবাদিক। আচ্ছা আমাকে এটা বলেন, গত রাতে এই ধ্বংসবাড়ির আশেপাশে কোনো সন্দেহজনক কিছু দেখেছেন? না স্যার। আমি কি গত রাতের CCTV ফুটেজটা দেখতে পারি? না। আমি কিছু না বলে কিছু একটা ভেবে পকেটে হাত দিলাম। পকেট থেকে হাত বের করে আনলাম। হাতে 1000 টাকার 2টো নোট। আমি টাকাটা দারোয়ানকে দিয়ে বললাম, এখন দেখানো যাবে? দারোয়ান কিছু না বলে টাকাটা নিয়ে নিল। এরপর বলল, আমার সাথে আসেন। দারোয়ান আমাকে দিয়ে একটা ছোট রুমে নিয়ে এলো। রুমের টেবিলের উপরে একটা মনিটরে 6টা ক্যামেরার দৃশ্য দেখা যাচ্ছে। শুভ কোনো কথা না বলে টেবিলের সামনে থাকা চেয়ারটায় বসে পড়ল। আমি কিছু বলতে যাবো তার আগে দারোয়ান বলল, স্যার, গতকালের ফুটেজটা তাড়াতাড়ি কপি করে নেন, তা না হলে বড় সাহেব চলে আসবে। আমি দেরি না করে নিজের ফোনটায় কানেক্ট করে গতকালের ফুটেজগুলো নিয়ে নিলাম। কাজ শেষে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে চলে এলাম। এরপর নিজের বাসায় এলাম। সকাল সকাল নিজের ছেলেকে উধাও হতে দেখে সালেহা বেগম চিন্তিত হয়ে যায়। দরজা খোলার শব্দ শুনে সালেহা বেগম দরজার দিকে তাকায়। আমি দরজা ঠেলে রুমে প্রবেশ করলাম। এরপর সোজা নিজের রুমে প্রবেশ করলাম। কিছুক্ষণের ভেতর রেডি হয়ে বের হয়ে এলাম। নিজের ছেলের আচরণ বুঝতে পারছেন না তিনি। সেদিন রাতে শুয়ে পড়ার পর 7 দিন গায়েব ছিল। আজকে সকাল সকাল উধাও হয়েছিল। এসব তো ওনার কাছে ভালো লাগছে না। তাই উনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোর কি হয়েছে? না কিছু না তো মা। খাবার টেবিলে খেতে বসে জবাব দিলাম, তোর কিছু একটা হয়েছে, আমাকে বল। বললাম তো মা, আমার কিছুই হয়নি। আচ্ছা থাকো, আমি অফিসে গেলাম বলে উঠে দাঁড়ালাম। কিছুক্ষণের ভেতর আমি অফিস পেয়ে গেলাম। এমনিতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি অফিসে ঢুকতে একজনের সাথে ধাক্কা লেগে যায়। আমি তাকিয়ে দেখি মায়া ফ্লোরে পড়ে আছে।
এই মেয়ে এমনিতেই পিছনে পড়ে থাকে আমার, এখন আবার ধাক্কা লাগলো, না জানি এখন কি বলে। এসব আমি ভাবছিলাম, তখনই মায়া বলল, সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা দিতে মন চায় তাই না? ওই আমি ইচ্ছে করে ধাক্কা দিনি। হ্যাঁ, সব ছেলেরাই এমন বলে। এই, তুমি যে আমাকে পছন্দ করো সেটা বলনি তো। ওই তোমাকে এসব কে বলেছে? হ্যাঁ, ভালো না লাগলে কেউ ধাক্কা দেয় বুঝি? আর আমি এমনিতেই অনেক সুন্দরী হয়ে গেছি, এই জন্য তুমি চান্স নিচ্ছ। তোর মাথা নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখো তাড়াতাড়ি। ওই, আমাকে কি এভাবে ফ্লোরে ফেলে রাখবা? টেনে তুলো। বলেই মায়া আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি মায়ের হাত ধরবো কি ধরবো না সেটা ভাবতে লাগলাম। তখনই মায়া আবার বলল, কি হলো, ধরো। আমি মায়ের হাত ধরে টান দিলাম। মায়া বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। এরপরে ইচ্ছে করে আমার বুকে এসে পড়লো। মায়ের আচমকে এমন আচরণে আমি কি করব ভেবে পেলাম না। এদিকে মায়া আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে। এমন সময় ম্যানেজার এসে বলল। একটা অফিস নাকি নিজের ঘর? ম্যানেজারের কথা শুনে মায়া আমাকে ছেড়ে দিল। আমি ম্যানেজারের দিকে তাকালাম। ম্যানেজার বেটা আমার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগেই ম্যানেজার বলল, মিস্টার শুভ সাহেব, নিজের ডেস্কে যান। আমি কিছু না বলে নিজের ডেস্কে চলে এলাম। অফিসের কাজে বেশি চাপ নেই, তাই আমি ভাবলাম সিসিটিভি ফুটেজগুলো চেক করে দরকার। ফোনে একে একে প্রথম 3টে ক্যামেরার ভিডিও চেক করলাম, কিন্তু সন্দেহজনক কোনো ক্লুই পেলাম না। 4 নম্বর ফুটেজটা ওপেন করে দেখতে লাগলাম। রাত 1টার দিকে একটা গাড়ি যেতে দেখা গেল। ঠিক 15 মিনিট পর গাড়িটা আবার ফেরত এলো। তেজ গতিতে যাওয়া আসার কারণে গাড়ির চালককে দেখা গেল না। পরে বিস্ফোরণের শব্দ শোনা গেল। শুভ বাকি ক্যামেরার ফুটেজ চেক করে রহস্যময় কিছুই পেল না। বাধ্য হয়ে 4 নম্বর ক্যামেরার দেখা গাড়িটার নম্বর নোট করে নিল। অফিস শেষে বেরিয়ে এলাম। ঘড়িতে এখন 5টা বাজে। সন্ধ্যা হতে এখনো 2 ঘন্টা বাকি। এই 2 ঘন্টা গাড়িটার খোঁজ করলে মন্দ হবে না। আমি পকেট থেকে একটা ক্ষুদ্র ওয়্যারলেস বের করলাম। এরপর ওটা একটা নতুন চ্যানেল খুলে একটা হাইট চ্যানেল সংযোগ করলাম। একটু পর ওয়্যারলেসের ওপাশ থেকে পুলিশ প্রধান ভারী গলায় বলল, নতুন কোন আপডেট আছে? আমি সবকিছু খুলে বললাম। সব শুনে পুলিশ প্রধান বলল, গাড়ির নাম্বারটা আমাকে দাও, আমি এক্ষুনি গাড়ির রেজিস্টার অফিসে লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। আমি গাড়ির নাম্বারটা দিয়ে দিলাম। একটু পর পুলিশ প্রধান বলল, কেসটা অনেক জটিল হয়ে গেছে, একা একা তোমার পক্ষে সলভ করা সম্ভব হবে না। আমি স্পেশাল ফোর্সের একজন অফিসার তোমাকে পাঠাচ্ছি, ও তোমার সমস্ত কাজে হেল্প করবে। স্যার ওর নাম কি? রবি, কোড নেম 07। স্যার ও তো অনেক ইন্টেলিজেন্ট। এজন্য তোমার কাছে ওকে পাঠিয়েছি, আশা করি দুজন মিলে খুব শীঘ্রই কেসটা সলভ করবা। দোয়া করবেন স্যার। ও হ্যাঁ, রবি কাল তোমার অফিসে জয়েন করবে, আশা করি ওকে খুঁজে পেতে তোমার সমস্যা হবে না। আমি দেরি না করে গাড়িতে বসলাম। গন্তব্য বাসা। কিছুক্ষণের ভেতর বাসায় চলে এলাম। বাসায় আসার পর নিজের রুমে শুয়ে আছি। এমন সময় মা এসে বলল, রাতের খাবার খেতে চাইলে বাজার করে আন। আমার মনে পড়লো 3 দিন আগে বাজার করে এনেছি। এতদিনে তো বাজার ফুরিয়ে যাবার কথা। তাই আমি কথা না বাড়িয়ে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাজার শেষে বাসায় চলে এলাম। রাতে খাবার পর আমি নিজের বেডে শুয়ে ভাবতে লাগলাম, বাচ্চাকে কি করে ধরা যাবে। যে 4 জনকে মারতে প্রায় 100 জনকে মারতে পারে, তাকে ধরা এত সহজ হবে না, কারণ এর চক্র অনেক বড়, একটার উপর আরেকটা। এভাবে একের পর এক একজনকে ধরতে পারলে তবেই বাদশাকে পাওয়া যাবে। এই পর্যন্ত মনে হয়েছে বাদশা কোনো প্রমাণ রাখে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মায়ের ডাকে ঘুম ভাঙে। দেরি না করে ফ্রেশ হয়ে আসি। ভেজা হাত মুখ মুছে টাওয়ালটা রাখতে গিয়ে টেবিলে চোখ গেল। দেখলাম গতকাল ল্যাপটপটা বন্ধ না করে ঘুমিয়ে পড়েছি। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখি একটা মেইল এসেছে। মেইল ক্লিক করতে ওয়ার্নিং দিল, যদি এই মেইলটা ওপেন করেন 2 মিনিট পর অটোভাবে ডিলিট হয়ে যাবে। অ্যালাউতে চাপ দিলাম। সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনে একজনের বায়োডাটা চলে এলো। দেখলাম এটা রাবির বায়োডাটা। সেগুলোতে একবার চোখ বুলিয়ে নিলাম। বায়োডাটার সাথে রাবির একটা ছবি দেয়া, যাতে ওকে চিনতে সুবিধা হয়। 2 মিনিট হয়ে গেল, মেইলটা অটোভাবে ল্যাপটপের পর্দা থেকে হারিয়ে গেল। অফিসে এসে শুনলাম আজকে নতুন একজন জয়েন করেছে। তাকিয়ে দেখলাম আমার পাশের ডেস্কে রাবি বসে আছে। ছেলেটা আমার সমবয়সী হবে, এমনভাবে পরিচিত হলাম যাতে কেউ সন্দেহ না করে যে আমি রাবিকে চিনি। অফিস টাইমে রাবির সাথে কথা হলো না। লাঞ্চ টাইমে আমি আর রবি একই টেবিলে বসলাম। আমি খেতে খেতে বললাম, কেসের ফাইল পড়েছেন? হ্যাঁ পড়েছি, শয়তানের একটা যে করেই হোক তুলে ফেলতে হবে। আর হ্যাঁ, এই মিশনে যখন এসেছেন তখন এটা জেনে রাখবেন, এই রাস্তা কিন্তু মৃত্যু ফাঁদ।
ওদের শেষ না করতে পারলে ওরা আমাদের শেষ করে দিবে। দেশের জন্য আমি নিজের জীবন দিতেও পিছু পা হব না। আচ্ছা, আগে কেস সমাধান করেন, তারপর না হয় জীবন দিয়েন। আমার কথা শুনে রাবি হাসতে লাগলো। একটু পর হাসি থামিয়ে রাবি বলল, একটা কথা বলি, বলেন। আমরা তো সমবয়সী আর একই পোস্টে জব করি, তাহলে আপনি আপনি করে বলছেন কেন? তুই করে বলি। ঠিক বলেছ, তুমি করে বলাটা বেটার হবে। আচ্ছা, এখন খেয়ে নাও, অফিস শেষে কথা হবে। এরপর দুজন লাঞ্চ সেরে অফিসে আসি। বিকেল 5টার পর অফিস থেকে বেরিয়ে আসতেই মায়ের সাথে দেখা। মায়া আমার হাত ধরে বলল, এই চলো না একটু ঘুরে আসি। এমন সময় রাবি এসে আমার পাশে দাঁড়ালো। রাবিকে দেখে মায়া আমার হাত ছেড়ে দিয়েছে। আমি মায়াকে বললাম, আজকে পারবো না, অন্য একদিন যাব। এই নিয়ে 13 দিন মানা করলে। আরে রাগ করো না, বললাম তো অন্য একদিন যাব। আমার কথা শুনে মায়া রাগ করে চলে গেল। আমি কিছু না বলে রাবিকে গাড়িতে উঠতে বললাম। আমি গাড়িটা একটা ট্যুরিস্ট স্পটে নিয়ে এলাম, পরন্তু বিকেলে লোকে লোকারণ্য হয়ে গেছে। আমি আর রাবি এসে একটা ফাঁকা বেঞ্চে বসলাম। কিছুক্ষণের ভেতর আমি রাবিকে এই কয়েকদিনের ঘটা সমস্ত ঘটনা সংক্ষেপে বললাম। সব শুনে রাবি বলল, কেসটা অনেক পেঁচালো, বুঝতে পারছি না কি হবে। রাবি আর কিছু না বলে সামনের দিকে তাকিয়ে আছে। আমি রাবির তাকানো দেখে সামনে তাকালাম। দেখি কয়েকটা মেয়ে আড্ডা দিচ্ছে। আমি রাবিকে বললাম, লাভ নাই, সারাদিন দেখবা কিন্তু রাতে পাবা না। আমার কথা শুনে রাবি লজ্জা পেয়ে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল, সামনে যে মেয়েটা গোলাপি ড্রেস পরে আছে ওটা আমার গার্লফ্রেন্ড। রাবির কথা শুনে আমি ছোটখাটো শক খেলাম। আমি তাকিয়ে মেয়েগুলোকে দেখছিলাম। এমন সময় নীল শাড়ি পরে একটা মেয়ে এলো। মেয়েটা ঘুরে বাকি মেয়েদের সাথে কথা বলছে। এজন্য আমি মেয়েটাকে দেখতে পেলাম না, কিন্তু মেয়েটাকে মনে হয় পরিচিত মনে হচ্ছে আমার। এদিকে রাবি উঠে গিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি ওদের দিকে তাকিয়ে মনে মনে বললাম, বাহ, কিউট জুটি। আমি বসে ফোন টিপছি। এমন সময় মনে হলো পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমি চোখ তুলে তাকালাম, সেই নীল পরীটা। আমি জারিনকে এভাবে দেখবো ভাবতেও পারিনি। আমি তো হা করে তাকিয়ে আছি। আমার তাকানো দেখে জারিন হাসছে। আমার মনে হচ্ছে আমি এই হাসির প্রেমে পড়ে গেলাম। এমন সময় রাবি এসে ওর গার্লফ্রেন্ডকে দেখিয়ে বলল, শুভ ভাই, এ হলো আমার গার্লফ্রেন্ড, নাম আদিবা। আর আদিবা, তোমাকে একটু আগে যার কথা বললাম ইনি সে। আদিবা আমার সাথে হালকা কথা বলে জারিনের দিকে তাকিয়ে বলল। জাইন ভাইয়াকে আগে থেকে চিনিস নাকি? জারিন মাথা ঝাঁকালো। আদিবা বলল, তাহলে তুই ভাইয়ার সাথে কথা বল, আমরা একটু ওদিকে থেকে হেঁটে আসি। বলে আদিবা আর রাবি চলে গেল। আমি জারিনকে বললাম, দাঁড়িয়ে কেন, বসেন এখানে। শুভ, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি কথা পেঁচাতে পারি না। আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই আপনাকে। জারিন, তুমি আমায় এখনো চেনো না। আমি কে, আমার কাজ কি, আমার পেশা কি, সুতরাং এসব বলো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। না, আমি তোমাকে ভালোবাসি না। আমি একজনকে ভালোবাসি, আর সে হলো মিম। আমার তোমাকে ভালো লাগে কি হিসেবে জানো? বন্ধু হিসেবে। যদি বন্ধু হয়ে থাকতে চাও তবে আমি তোমার হয়ে থাকবো, না হলে নাই। ও আচ্ছা, তাহলে আজ থেকে আমরা বন্ধু। দুজন হ্যান্ডশেক করে বসে রইলাম। আমি আনমনে মিমের কথা ভাবছি। না জানি মিম কেমন আছে ওই কারাগারে। এই মিশনের জন্য দেখাও করতে যেতে পারছি না। এসব ভাবছি আর আনমনে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এমন সময় হঠাৎ একটা মাইক্রোবাস এসে আমার পাশে দাঁড়িয়ে পড়লো। আমি তাকাতেই দুজন নেমে আমার মুখে রুমাল চেপে ধরলো। আমি ঘটনাটা আজ করতে পেরে নিঃশ্বাস বন্ধ করতে চেয়েও পারলাম না। কয়েক সেকেন্ড পর আমি নিজের দেহের ভর লোকটার উপর দিয়ে দিলাম। লোক দুটো বুঝতে পারলো আমি অজ্ঞান হয়ে গেছি। দুজন ধরাধরি করে আমাকে মাইক্রোবাসের পেছনে সিটে শুয়ে দিল। এরপর দড়ি দিয়ে সিটের সাথে পেঁচিয়ে বেঁধে রাখলো। আমি চোখ খুলে নিজেকে একটা হল রুমে আবিষ্কার করলাম। হাত পা বাঁধা থাকায় নড়তেও পারছি না। নিজের হাল থেকে নিজের উপরই রাগ হচ্ছে, কারণ তখন আনমরা না থাকলে হয়তো এই হালে থাকতে হতো না। একটু পর রুমের মাঝখানে আলো জ্বলে উঠলো। আলোটা শুধু মাঝখানে কিছুটা জায়গা নিয়ে আলোকিত হলো। রুমের বাকিটা জায়গা আরও অন্ধকার হয়ে রইল। তখনই রুমের দরজা খুলে গেল। দরজা দিয়ে প্রবেশ করলো কয়েকজন লোক। রুমের বাকিটা জায়গা অন্ধকার থাকায় ওদেরকে চিনতে পারলাম না। এ তাহলে শুভ? হ্যাঁ বস, এই শয়তানটা আমাদের অনেক ক্ষতি করেছে। আপনি শুধু একবার হুকুম দেন, রিভের বলে সব কয়টা বুলেটের মাথায় আমি ঢুকিয়ে দেই। আরে এত উতলা হচ্ছিস কেন? ওরে তিলে তিলে মারবো। তার আগে আমাদের যে ক্ষতি করেছে সেটা তো পূরণ করতে হবে। বস একদম ঠিক বলেছেন। ওদের কথা বুঝতে পারলাম এদের ভেতর বাদশা নিশ্চয়ই আসছে।
না হলে বস বলতো না। তার মানে আমি এখন আমার বাবা মা আর চাচা চাচির খুনির সামনে দাঁড়িয়ে আছি। তিনজনের ভেতর একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি লোকটার দিকে তাকালাম, তাকিয়ে চমকে উঠলাম। আরে, এ তো রফিক, যার ছবি আমি দেখেছিলাম। লোকটার বয়স 50-এর কোঠায় হবে অনুমান করলাম। লোকটা এসে শুভর সামনে চেয়ারে বসে পড়ল। লোকটা হাত দিয়ে ইশারা করায় অন্ধকার থেকে দুজন এসে আমাকে ধরে দাঁড় করালো। ওই পুলিশ অফিসার, আমি চাইলে তোকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তোকে এত সহজে মারবো না। আমার পিছনে লাগার জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। সেটা শুরু হবে তোর মাকে দিয়ে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার ফ্যামিলির কাছে সর্বদা দুর্বল। আমিও এর ব্যতিক্রম না। নিজের আপনজনের উপর আসল বিপদের কথা ভেবে আমি রাগে ফুঁসতে লাগলাম। আমার ইচ্ছে হচ্ছে শয়তানটাকে কেটে টুকরো টুকরো করতে। রেগে লাভ নাই, তোর শাস্তি এটাই, আর সেটা তুই নিজের চোখের সামনেই দেখবি। বাদশা, সাহস থাকলে আমার বাঁধন খুলে দে, তারপর দেখব কে কাকে মারে। রাগে চিল্লিয়ে বলল। আমি বাদশার কাছেই দাঁড়িয়ে আছি। বাদশা আমার তলপেটে একটা লাঠি মারলো। আমি নিজেকে সামলাতে না পেরে পাকা মেঝেতে পড়ে গেলাম। মাথাটা গিয়ে মেঝেতে লাগায় খানিকটা ফেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে। লোক দুটো আবার আমাকে দাঁড় করালেন। আমার মাথা ঝিমঝিম করছে, তারপরও দাঁতে দাঁত কামড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। বল, আমার অস্ত্রগুলো কোথায় রাখছিস? ওসবের কোনো খোঁজ আমার কাছে নেই। আমি আর একবার জিজ্ঞাসা করব, উত্তর না পেলে আগের বারে সে ভয়াবহ কিছু হবে। আগেই বলেছি জানি না, আর জানলেও বলতাম না। কথা শেষ হওয়ার সাথে সাথে মুখে এসে লাথি লাগলো। আমি বুঝতে পারলাম নাকে লাগার ফলে নাক ফেটে রক্ত বেরোচ্ছে। নিজেকে স্থির রাখতে পারলাম না, মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেলাম। বাদশাহ আমার সামনে এসে বলল, তুই আমাকে চিনিস না, জানিস আমার অস্ত্র একটা অফিসার ধরেছিল। আমি তাকে বলেছিলাম দিয়ে দিতে, কারণ সে আমার বন্ধু ছিল, কিন্তু সে দেয়নি। বড় বড় উপদেশ দিয়েছিল, তাই আর কি। শালা আর ওর বউকে মেরে দিয়েছি, কিন্তু কয়েকদিন পরে জানতে পারি ওর ভাই জেনে গেছে আমি মেরেছি। ওর বড় ভাইকে আর ওর বউয়ের সাথে আমার প্রেম প্রীতির সম্পর্ক আছে, তাই সেদিন দুপুরে শালার পেটে ছুরি মেরে দিয়েছি, যা ওর বউ মানে আমার প্রেমিকে দেখেছিল। আর আমিও ওকে অনেক বুঝে সুঝে রাজি করাই যে ওকে বিয়ে করার জন্য এসব করেছি। তা সেও বুঝে গেল। তারপর আর কি, সেই সব দায়িত্ব নিল ওর ভাইপোকে খুনের আসামি করার জন্য নাটক করলো। তার কয়েকদিন পর সে আমাকে বিয়ে করতে চাইলে আমি না করি, তখন সে সত্যি বলে আমাকে হুমকি দেয়। তাই ওকে গাড়ি চাপা দিয়ে চলে যায় লন্ডনে। আজ আবার এসেছি তোকে মারার জন্য। আমার 5 কোটি টাকার অস্ত্র কোথায় রেখেছিস বল, না হলে। বলেই আমার মাথায় লাথি মারে। তারপর আর কিছুই মনে নেই। দুদিন ধরে আমার কোনো খোঁজ নেই। একদিন হলো আমাকে পানি পর্যন্ত খেতে দেয় না। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। পানি পানি বলে চিৎকার করতে মন চাইছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। একটু পর বাচ্চা একটা পানির বোতল হাতে নিয়ে প্রবেশ করলো। এরপর হেঁটে আমার সামনে চেয়ারে বসে পড়ল। আমি পানির বোতল দেখে মনে করলাম হয়তো ওকে পানি দিবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। বাচ্চা বোতলে পানি মেঝেতে ঢেলে দিল আর বলল, পানি খেতে চাইলে বল অস্ত্রগুলো কোথায় রেখেছিস। আমি আগের মতোই বললাম জানি না, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। বাচ্চা আগের মতোই আমার বুকে লাথি মারলো। দুর্বল শরীরে এত জোরে লাথি লেগে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লাম। বাচ্চা আর কিছু না পেলেই উঠে পড়লো। আমি অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে পানি ফেলার জায়গায় আসলাম। মেঝে প্রায় পানি শুষে নিয়েছে, কিছুটা পানি অবশিষ্ট আসছে মেঝেতে। মুখ লাগিয়ে দিলাম, পানিটুকু গলার অর্ধেক পর্যন্ত গেল না। এতে করে পানির পিপাসা আরো কয়েক গুণ বেড়ে গেল। রাত না দিন আমি কিছুই বুঝতে পারবো না। হাতের বাঁধন কেটে ঢুকেছে মনে হচ্ছে। আমার মনে হলো ডান পায়ের জুতার গোড়ালিতে একটা চাকু ছিল। মেঝেতে বসে পড়ল। দু হাতে অনেক কষ্টে পায়ের কাছে নিয়ে এলাম। আমার মনে হলো ডান পায়ের জুতার গোড়ালিতে একটা চাকু ছিল। মেঝেতে বসে পড়লাম। দু হাতে অনেক কষ্টে পায়ের কাছে নিয়ে এলাম। এরপর দু হাত দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে চাপ দিলাম। একটু পরই 4 ইঞ্চি ধারালো চাকু বেরিয়ে এলো। চাকুর উপর হাতের বাঁধন রেখে আন্দাজে ঘষতে লাগলাম। একটু পরেই হাতের বাঁধন কেটে হাতের কিছুটা কেটে গেল। নিজের রক্ত দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে এলো। আস্তে আস্তে চোখ খুলে দেখলাম আগের রুমেই আছি। তাড়াতাড়ি উঠে বসলাম। হাত থেকে এখনো রক্ত বেরোচ্ছে। নিজের শার্টের কিছু অংশ ছিঁড়ে হাতে পেঁচিয়ে নিলাম। এরপর চাকু দিয়ে পায়ের বাঁধনও কেটে ফেললাম। পা দুটো যেন হাত ছেড়ে বাঁচল। রুমের আলোকিত জায়গা থেকে অন্ধকারে এলাম। পিপাসার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই বন্ধ রুমে পানি কোথায় পাবো আমি? আমার রাবির কথা মনে হলো।
রাবিকে সিগন্যাল পাঠাতে হবে। আমি বাম কাঁধের 2 ইঞ্চির নিচে চাপ দিলাম। ওখানে একটা হিউম্যান ডিটেক্টর মাইক্রোচিপ লাগানো আছে। ওটায় চাপ দিলে মাইক্রোচিপ মনিটরিং ডিভাইসে লোকেশন শো করবে। আমি আগেই রাবির ফোনের সাথে নিজের মাইক্রোচিপটা কানেক্ট করে রাখছিলাম, যাতে বিপদে পড়লে সিগন্যাল পাঠানো যায়। রাবি আনমনে হাঁটছিল। হঠাৎ পকেটের ফোনটা কেঁপে উঠল। রাবি ফোনটা হাতে নিয়ে দেখলো আমি তার লোকেশনে পাঠিয়েছি। রাবি বুঝতে পারলো আমি নিশ্চয়ই বিপদে পড়েছি, নাহলে লোকেশন পাঠাতাম না। রাবি ফোন করে পুলিশ প্রধানকে বলল। সবকিছু শুনে পুলিশ প্রধান বলল, আমি এক্ষুনি একটা টিম পাঠাচ্ছি, তোমরা শুভর পাঠানো লোকেশনে পৌঁছে দেখবে কি হয়েছে। আমি চাকু হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় খট করে দরজা খোলার শব্দ হলো। পেছনে ফিরে তাকালাম, দরজা কিছুটা খুলে গেছে। ওখান দিয়ে 2 জন রুমে প্রবেশ করলো। স্পষ্ট দেখতে পেলাম তাদের হাতে হ্যান্ড মেশিন গান রয়েছে। আমি অন্ধকার কাটিয়ে প্রায় ওদের কাছে চলে এলাম। 2 জন রুমের মাঝখানে দাঁড়িয়ে দেখলো আমি নেই। প্রথম জন বলল, শয়তানটাকে তো ওখানেই বেঁধে রাখলাম, গেল কোথায়? তুই একটু অপেক্ষা কর, আমি লাইট জ্বালাতে বলে আসি। বলেই লোকটা বেরিয়ে গেল। প্রথম জন রুমের এদিক ওদিকে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু গাঢ় অন্ধকার থাকায় দেখতে পেল না তারা। লোকটা দরজার সামনে থাকায় দরজা দিয়ে হালকা আলো আসছিল। সেই আলোতে আমি লোকটার অবস্থান দেখতে পেলাম। লোকটার হাতে হ্যান্ড মেশিন গান রয়েছে। খালি হাতে এই দুর্বল শরীর নিয়ে লড়তে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। ডান হাতে ছুরিটা নিয়ে লোকটার কপাল লক্ষ্যে ছুঁড়ে মারলাম। ছুরিটা কপালে না লেগে লোকটার বুকে গেঁথে গেল। আচমকা তীক্ষ্ণ ছুরি ঢুকে যাওয়ায় লোকটা মেঝেতে শুয়ে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে লাগলো। দেরি না করে লোকটার পাশে গিয়ে দাঁড়ালাম। লোকটার হাতের হ্যান্ড মেশিন গান উপর দিকে ছুঁড়ে আসছে। দেরি না করে লোকটার বুকে গেঁথে যাওয়া ছুরিতে পা দিয়ে চাপ দিলাম। সাথে সাথে লোকটা গগন বিদারে চিৎকার করে উঠল। শুভ বুঝতে পারলো ছুরিটা হৃৎপিণ্ড ভেদ করেছে। হঠাৎ পুরো রুমটা আলোকিত হয়ে গেল। শুভ তাকিয়ে দেখলো বিশাল একটা রুম। রুমে কোনো জানালা নেই। একটু দূরে একটা টেবিলের উপর পানির বোতল দেখতে পেল। পাগলের মতো দৌড়ে গিয়ে দেখলো বোতলটা পানি শূন্য। হতাশ হয়ে ফিরে লোকটার কাছে ফিরে এলো সে। বাইরে বুট জুতের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যান্ড মেশিন গানটা হাতে নিল। এরপর দরজাটা ভিড়িয়ে দিয়ে শত্রু অপেক্ষা করতে লাগলো সে। একটু পর স্টিলের দরজার উপর লাথি পড়লো। সাথে সাথে দরজা খুলে গেল। হাত ট্রিগারেই ছিল। দরজার সামনে থাকা সব কয়টা আমার গুলিতে মারা গেল। লাশের স্তূপ পেরিয়ে রুম থেকে বেরিয়ে এলো। বেরোনোর সাথে সাথে একটা গুলি এসে শুভর বাম বাহুতে ঢুকে পড়লো। ব্যথার যন্ত্রণা নিয়ে মাটিতে পড়ে গেল। তখন বাম দিক থেকে 2 জন বেরিয়ে এলো, ওদের হাতে রিভলভার। আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম। নিজেকে মনে হয় আর বাঁচাতে পারবো না। মিমার মায়ের চেহারা চোখের সামনে ভেসে উঠল। আমি নিজের শরীরের নিচে রিভলভারের অস্তিত্ব অনুভব করলাম। ডান হাতটা শরীরের নিচে দিয়ে রিভলভারের ট্রিগারে হাত দিয়ে রাখলাম। 2 জনে ততক্ষণে আমার কাছে এসে গেছে। প্রথমেই খতম করে দিতাম। আরে হারামজাদাটা আমাদের 12 জন লোককে মেরেছে। ইচ্ছে হয় ম্যাগাজিনের সব কয়টা বুলেট আর খুলির ভিতরে ঢুকিয়ে দেই। আরে আশিক থাম, বস ওকে নিজের হাতে মারবে। সাকিবের কথা শুনে আশিক থেমে গেল। 2 জন তখন আমার সামনে দাঁড়িয়ে আছে। আশিক আচমকা আমাকে একটা লাথি মারলো। এই সুযোগে রিভলভার ধরা হাত বের করে এনে 2টো গুলি করলাম। সাকিব আর আশিক কাটা মাছের মতো ধপ করে পড়ে গেল। রাবি আর ওর টিম একটা 10 তলা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। আমার লোকেশন এই বিল্ডিং এর ভেতরে আছে। রাবি ফোনে দেখলো আমি আর 30 মিটার দূরে আছি। রাবি টিমকে 2 ভাগে ভাগ করে দিল। একটা বাসার পেছন দিক দিয়ে ঢুকবে আর একটা বাসার গেট দিয়ে ঢুকবে। রাবি আর 3 জন বাসার গেটের সামনে এলো। গেটে কোনো দারোয়ান নেই, কিন্তু ভেতর থেকে আটকানো। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। রাবি বলল, এত কষ্ট করার চেয়ে পাঁচিল টপকে গেলে তো ভালো হবে। ওরা রাবির কথায় সাই দিল। একে একে 4 জন পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকলো। বাসার ভিতর কোনো লোকজন পেল না। ভেতরে ঢোকার দরজা ডিজিটাল লক করা। হাতের আঙ্গুলের ছাপ না হলে খুলবে না। রাবি এবার বিপদে পড়ে গেল, কারণ ছাপ না মিললে অ্যালার্ম বেজে উঠবে। পেছন থেকে একজন বলল, আমরা লক গলিয়ে সহজে ভিতরে ঢুকতে পারি, কিন্তু এতে তো অ্যালার্ম বাজবে। শত্রুর মোকাবেলা করতেই হবে, এত ভয় পাওয়ার কি আছে? তুমি লক গলিয়ে ফেলো। রাবির আদেশ পেয়ে লোকটা দরজার লক গলিয়ে ফেললো। রাবি আস্তে করে দরজায় চাপ দিল। ক্যাচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। রাবি প্রথমে, পরে 3 জন প্রবেশ করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। ওরা অতি সন্তর্পণে সামনে এগোতে লাগলো। বাদশা কন্ট্রোল রুমে বসে বড় পর্দা দেখতে পেল কয়েকজন পাঁচিল টপকে বাসায় প্রবেশ করলো। বাসার পাশে দাঁড়িয়ে থাকা মাঝ বয়সী ছেলেটা বলল, বস ওদের শেষ করে দেই। ওদের মরার শখ হয়েছে, ভিতরে আসতে দে। শিকার নিজে এসে জালে ধরা দিবে, আমাদের কিচ্ছু করতে হবে না।
কিন্তু বস, কোনো কিন্তু না, এখন তুই যা। আর দেখ আশিক কোথায়, আমি ক্যামেরার কোথাও ওকে দেখতে পাচ্ছি না। বাদশার আদেশ পেয়ে ছেলেটা রুম থেকে বেরিয়ে গেল। রুমের সামনে 20 জনের মতো লোক একই পোশাকে পরে গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অনেক কষ্টে মেঝেতে বসে পড়লাম। বাম হাত যন্ত্রণায় ভারী হয়ে গেছে, নড়াতেও কষ্ট হচ্ছে। আমি লাশের স্তূপের দিকে তাকালাম। প্রায় 15টার মতো ডেড বডি পড়ে আছে। আমি খেয়াল করলাম সবার ড্রেস একই ধরনের। তার মানে এদের কারোর শরীর থেকে কাপড় খুলে এগুলো পরলেও সহজে আমাকে কেউ চিনতে পারবে না। স্বাগত স্বরে বললাম আমি, একজনের ড্রেস খুলে নিয়ে। পাশের রুমে এসে সেগুলো পরে নিলাম। রুম থেকে বের হব তখনই পানি দেখে আমি যেন চাঁদ হাতে পেলাম। বোতল খুলে ঢকঢক করে পুরো বোতলে পানি খেয়ে নিলাম। পানি খাওয়ার পর আমি যেন জীবন ফিরে পেলাম। ফিরে এসে ড্রেস নেওয়া বডিটা টেনে রুমে রেখে দিলাম, যাতে কেউ সহজে সন্দেহ করতে না পারে। রুমের ভিতর একটা হ্যাট পেলাম। ওটা মাথায় দেওয়ার পর শুভর কপাল পর্যন্ত ঢেকে গেল। রিভলভারটা ডান হাতে নিয়ে ডান দিকে করিডোর বেয়ে চলতে লাগলো। রাবি আর ওর টিম একটা হল রুমে পৌঁছে গেল। তখন অটোমেটিক রুমের দরজা বন্ধ হয়ে গেল। এর ফলে রুমটা অন্ধকারে নিমজ্জিত হলো। তখন হাসির শব্দে রুমটায় গম গম করে উঠল। রাবি বুঝতে পারলো স্পিকারে হাসির শব্দ হচ্ছে। হাসির শব্দ শুনে রাবির মাথায় গরম হয়ে যাচ্ছে, কিন্তু অন্ধকার থাকায় কিছুই করতে পারছে না সে। শয়তান, এভাবে বন্দি করলি কেন? সাহস থাকে তো সামনে আয়। তোরা বেআইনিভাবে আমার বাড়িতে ঢুকেছিস, তোদেরকে তো শাস্তি পেতেই হবে। তুই শাস্তি দে আর কে? রবি, তুই আমার কাজে অনেক ব্যাঘাত করেছিস। আজ তোরে হাতের মুঠো পেয়েছি, দুইটাকে একসাথে বেঁধে শাস্তি দেব। আড়ালে না থাকে সামনে আয়, তারপর দেখবো কে কাকে শাস্তি দেয়। কিছুক্ষণ অপেক্ষা কর, তোর মনের আশা পূরণ করব। আমি করিডোর দিয়ে কিছু দূর হাঁটার পর উপরে ওঠার সিঁড়ি পেলাম। শুভ সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়ি দিয়ে প্রায় 5 মিনিট ওঠার পর আবার করিডোর পেল। দুপাশে সারি সারি রুম আর মাঝখান দিয়ে করিডোর। করিডোর দিয়ে আর কিছুক্ষণ গেল। হঠাৎ মনে হলো রুমগুলোতে কি আছে একটু দেখা উচিত। শুভ একটা রুমের সামনে দাঁড়ালো। কাঠের দরজার নব ঘোরানোর সাথে সাথে খুলে গেল। ভিতরে উকি দিয়ে চমকে উঠল সে। রুমে বিভিন্ন অস্ত্রে পরিপূর্ণ রয়েছে। পছন্দ মতো দুটো গান নিল সে, সাথে কয়েকটা স্মোক বোম। রুম থেকে বেরিয়ে এলো সে। সামনে আর একটু আগানোর পর লিফট পেল। লিফটের বোতামে চাপ দিল সে। একটু পর লিফট এসে থেমে গেল। লিফটের দরজাটা আস্তে আস্তে খুলে যেতে লাগলো। শুভর আঙ্গুল গানের ট্রিগারে আছে, কারণ সাবধান থাকাটা বেশি জরুরি। তাকিয়ে দেখলো লিফটের ভিতর তার সমবয়সী একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখে ছেলেটা বলল, ওই, কয়তলা যাবি? শুভ বুঝতে পারলো ছেলেটা তাকে চিনতে পারেনি। তাই আমি বললাম, বসের সাথে দেখা করব, ওনার সাথে আমার জরুরি কথা আছে। ছেলেটা আরেকবার আমার দিকে তাকালো। তার চোখে এবার যেন সন্ত্রাসের দানা বেঁধেছে। আমি নিজেকে স্বাভাবিক রেখে লিফটের ভেতরে প্রবেশ করলাম। ছেলেটা 9 নম্বর বাটনে চাপ দিল। তার মানে বাচ্চা 9 নম্বর তলায় থাকে। ছেলেটা পকেট থেকে একটা ডিভাইস বের করে ওটা রেড বাটনে চাপ দিল। আমি বুঝতে পারলাম না ছেলেটা কি করছে। তারপরও চুপচাপ রইলাম। একটু পর খট করে লিফটের দরজা খুলে গেল। শুভ দেখতে পেল লিফটের বাইরে 10 জনের বেশি লোক তার দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব, তার আগেই ছেলেটা বলল, তোর না অনেক শখ বসের সাথে দেখা করার? আগে তোকে উপরে পাঠাই, পরে বসের সাথে দেখা করিস, কেমন? ছেলেটা লোকদের ইশারা করলো আমাকে শেষ করে দিতে। চোখ বন্ধ করে মনে মনে কালেমা পড়ে নিলাম। বুঝতে পারলাম ছেলেটা আমাকে আক্রমণ করতে যাচ্ছে। তখন আমি ছেলেটার গলা পেঁচিয়ে ধরে মাথায় গান রেখে বললাম, সবাইকে অস্ত্র নিচে রাখতে বল, না হলে তোর মাথা গুঁড়ো করে দিব। চোখের পলকে এমন ঘটে যাবে ছেলেটা এমন ভাবতেই পারেনি, কিন্তু এখন মাথায় গান তাক করা। এই জন্য ছেলেটা সবাইকে অস্ত্র নামাতে বললো। ছেলেটা আদেশ শুনে সবাই অস্ত্র নিজের দিকে করলো, কিন্তু রাখলো না। এমন একটা সুযোগের অপেক্ষাই করছিলাম আমি। গান ধরা হাতটা সামনের লোকগুলোর দিকে করে ব্রাশ ফায়ার করলাম। চোখের পলকে সবাই শেষ হয়ে গেল। চোখের সামনে নিজের লোকদের মৃত্যু দেখে ছেলেটা রাগে গর্জে উঠে আমাকে ধাক্কা দিল। ঠিকমতো না ধরায় আমি ছিটকে মাটিতে পড়ে গেলাম। এতে করে গুলি লাগা হাতে আবার আঘাত লাগলো, আর গুলি লাগা স্থান থেকে রক্ত বের হতে লাগলো। আমি তাকিয়ে দেখলাম ছেলেটা ততক্ষণে একটা গান হাতে তুলে নিয়েছে। আমি দেরি করলাম না, নিজের দেহটা বাম দিকে গড়িয়ে দিলাম। সাথে সাথে আগে থাকা স্থানে এক পশলা গুলি এসে লাগলো। আমি গড়িয়ে এক টেবিলের পাশে বসে পড়লাম। ছেলেটা তখন টেবিল লক্ষ্য করে গুলি করছে। টেবিলে গুলি লাগায় কাঠ ছিদ্র হয়ে যাচ্ছে। আমি বুঝলাম এভাবে পালিয়ে আর সমাধান হবে না। পকেট থেকে একটা রিভলভার বের করে ডান হাতে নিয়ে
বামে একটা ডিগবাজি দিলাম। ডিগবাজি দিয়েই ছেলেটার হাত লক্ষ্য করে গুলি ছুড়লাম। ছেলেটা একটু নিচু হয়, গুলিটা গিয়ে ওর ডান বুকে বেঁধে গেল। গুলি খেয়ে ছেলেটা মেঝের উপর পড়ে গেল। ছেলেটাকে মারতে চাইনি, কারণ ছেলেটা অনেক কিছুই জানতো। ছেলেটা মারা গেলে বাচ্চার খোঁজ পাওয়া কঠিন। লিফটে উঠে খেয়াল করেছি লিফটে 1 থেকে 4 পর্যন্ত আছে, আবার 1 থেকে 10 পর্যন্ত আছে। ভাবলাম মাইনাসগুলো আন্ডারগ্রাউন্ড তলা, আর 1 থেকে 10 এগুলো মাটির উপরের তলা, তার মানে বিল্ডিংটা 10 তলা। ছেলেটার পাশে বসলাম। এরপর ছেলেটার নাকের সামনে আঙ্গুল নিয়ে বুঝলাম এখনো মারা যায়নি। বাম বুকে গুলি লাগলে এতক্ষণে মারা যেত। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, বাদশা কোন তলায় আছে বল। পানি। এটা মৃত্যুর পথযাত্রী, লোকের আর্তনাদ ফেলতে পারলাম না। পাশের রুম থেকে 1 গ্লাস পানি এনে ছেলেটাকে দিলাম। কাঁপা কাঁপা হাতে ছেলেটা পানির গ্লাস ধরলো। ছেলেটা মাথা কিছুটা উঁচু করে ধরলাম। এরপর আমি নিজেই ছেলেটাকে পানি খাইয়ে দিলাম। পানি খেয়ে ছেলেটা আমার কোলের ওপর মৃত্যুবরণ করলো। আমি ভাবলাম, হায় রে, এরা যদি সন্ত্রাসী না হতো তাহলে এভাবে মরতো না। এরপর ফ্লোরে থেকে নিজের গান তুলে নিলাম। বাদশা সিসিটিভি ফুটেজে দেখতে পেল আমি সব কটাকে মেরে দিয়েছি। বাদশার আগে কচকচ করতে লাগলো। ইন্টারকম চেপে রাসেলকে আসতে বলল। রাসেল এলে বলল, এখনই 20 জন লোক নিয়ে 9 তলায় যাবে, আর সবগুলোকে পরপারে পাঠিয়ে দিবে, একজনও যেন বেঁচে না থাকে। রাসেল বসের আদেশ পেয়ে কাজে লেগে পড়ল। বাদশা এরা ভেবে পাচ্ছে না আমি কি করে বের হলাম। এটা যদি শেষ না করা যায় তাহলে এতদিন ধরে গড়ে তোলা এই সাম্রাজ্য এক নিমেষেই শেষ করে দেবে। বাদশা নিজের রিভলভারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। লিফট থেকে নেমে রাসেল 20 জনকে নিয়ে এগোতে লাগলো। আর 4টা রুম পেরোলেই ওদেরকে পেয়ে যাব। এমন সময় একটা স্মোক বোম ফাটে, ফলে চারদিকে ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার ভেতর রাসেল বাবুর কোনো সাথী দেখতে পাচ্ছে না। এমন সময় আচমকা ব্রাশ ফায়ার শুরু হলো। সামনে এগিয়ে যেতে লাগলাম। লিফট থেকে কিছুটা দূরে করিডোরের বাঁকে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর লিফটের দরজা খুলে গেল। একে একে 20 জন বেরিয়ে এলো। আমি যে আন্দাজ করছিলাম তাই হলো। আস্তে আস্তে পিছু হটতে লাগলাম। 2টো রুম পেরিয়ে এসে একটা রুমের দরজা আড়ালে লুকিয়ে রইলাম। একটু পর যখন ওরা রুমের সামনে চলে এলো তখন আমি দরজা খুলে স্মোক বোম ফেললাম। মুহূর্তের ভিতর চারদিকে ধোঁয়ায় ভরে গেল। দেরি না করে চারদিকে ব্রাশ ফায়ার করতে লাগলাম। কিছুক্ষণ পর ধোঁয়া কেটে গেল। আমি গান হাতে দাঁড়িয়ে আছি, আর ওর চারদিকে 20টা লাশ পড়ে আছে। আমি করিডোরে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পেলাম। দেরি না করে গুলি করে ক্যামেরাটা নষ্ট করে দিলাম। বাদশাহ সিসিটিভি ক্যামেরাতে দেখতে পেল আমি লিফটে উঠেছি, তার মানে ও সবাইকে মেরে ফেলেছে। রাগে বাদশাহ চিৎকার করে উঠল। একটু পর দেখতে পেল আমি লিফটের ক্যামেরা পর্যন্ত নষ্ট করে দিয়েছি। বাদশাহ হাতে ওয়্যারলেস তুলে সবাইকে বলল অস্ত্র নিয়ে লিফটের সামনে দাঁড়াতে। বাদশাহ আদেশ পেয়ে সবাই লিফটের সামনে দাঁড়িয়ে পড়ল। আমি লিফটে চোখ বন্ধ করে একটা সুইচে চাপ দিলাম। চোখ খুলে দেখি 5 তলায় এসে লিফট থেমে গেল। আস্তে আস্তে লিফটের দরজা খুলতে লাগলো। ঝুঁকি নিতে চাইলাম না। গ্যাস মাস্ক পরে পকেটে থাকা ক্লোরোফর্ম বমটা ফাঁকা দরজা দিয়ে বাইরে ফেলে দিলাম। সাথে সাথে গ্যাস বোমও নিক্ষেপ করলাম। কয়েক সেকেন্ডের ভিতর ধোঁয়া লিফটের ভিতরে চলে এসেছে। ততক্ষণে লিফট পুরোপুরি খুলে গেছে। নিজেকে গুটিয়ে নিয়ে ডিগবাজি দিয়ে লিফটের বাইরে গড়িয়ে পড়লাম। কিছু দূর যাওয়ার পর কারোর সাথে ধাক্কা খেলাম। হাত দিয়ে বুঝতে পারলাম মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা একজনের সাথে ধাক্কা খেয়েছি। দেরি না করে উঠে দাঁড়িয়ে আন্দাজে হাঁটতে লাগলাম। একটু পর ওয়ালের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে হাতড়ে আর একটু সামনে এগোতে লাগলাম। এরপর আন্দাজের সামনে ব্রাশ ফায়ার করলাম। ওপাশ থেকে কোনো জবাব এলো না। আর একটু সামনে এগোলাম। ততক্ষণে ধোঁয়া কেটে গেছে। পিছন ফিরে দেখলাম গোটা 30 জন মেঝেতে পড়ে আছে। মনে মনে একটা হাসি দিয়ে সামনে এগোতে লাগলাম। কিছু যাওয়ার পর দুজনের সামনাসামনি পড়ে গেলাম। ওরা আমাকে দেখে একজন আরেকজনের দিকে চাইলো। আমি বুঝতে পারলাম ওরা আমাকে চিনতে পারেনি। তাই বললাম, এখানে তোমরা কি করছো? আর বস ঠিক আছে তো? একজন আমতা আমতা করে বলল, হ্যাঁ বস, ঠিক আছে, কিন্তু কে তুমি? আগে তো কখনো তোমাকে দেখিনি। আমি নিচতলায় থাকি, কিছুক্ষণ আগে এসেছি। আর নাম তো আমার জামার উপরেই লেখা আছে। ও আচ্ছা, তুমি তো ওদিক থেকে এলে, গুলির শব্দ হলো কেন? আরে যাকে মারার জন্য ছিলাম ওকে মেরে ফেলেছি। কি এত বড় খুশির খবর? চলো বসকে গিয়ে সংবাদটা দেই। বলেই ওরা দুজনে চলতে লাগলো। আমি পিছন থেকে বললাম, আরে আমাকেও নিয়ে যাও। ওরা পিছন ফিরে বলল, আসো। একটু যাওয়ার পর আমি ভাবলাম ওদেরকে সাথে নিয়ে রিস্ক বাড়ানো যাবে না। তাই সাইলেন্সার লাগানো গান দুটো দিয়ে গুলি করলাম। সাথে সাথে সামনের দুজন মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেল। আবার আগের মতো চলতে লাগলাম। একটু পর করিডোরটা ডান দিকে বাঁক নিল। উকি দিয়ে দেখলাম আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে কি না।
ডান দিক থেকে কিছুটা দূরে একটা ক্যামেরা দেখা যাচ্ছে। নিশানা করে ক্যামেরায় গুলি করলাম। প্রথমবার ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়বার ক্যামেরাটা নষ্ট করে ফেললাম। এভাবে 3টা ক্যামেরা নষ্ট করার পর এগুতে লাগলাম। একটু সামনে যাওয়ার পর করিডোরটা বামে মোড় নিল। সন্তর্পণে উকি দিয়ে দেখলাম গোটা 10 জন দাঁড়িয়ে আছে। ডান হাতটা বের করে সাইলেন্সার লাগানো গান দিয়ে ব্রাশ ফায়ার করলাম। গুলি খেয়ে 10 জনই মেঝেতে পড়ে গেল। আড়াল থেকে বেরিয়ে এলাম। দরজার সামনে সিসিটিভি ক্যামেরাটা ততক্ষণে সব কিছু ধারণ করে ফেলেছে। গুলি করে ক্যামেরাটা নষ্ট করে দিলাম। বাচ্চা নিজের রুমের সামনে সবাইকে মারা যেতে দেখে রাগে দেয়ালে ঘুষি মারলো। ততক্ষণে দরজার উপর ধাক্কা শুরু হয়ে গেছে। বাচ্চা হাতে একটা গান তুলে নিল। দরজার কাছে এগিয়ে গিয়ে কি মনে করে আবার ফিরে এলো। বাচ্চা ভাবলো এখানে আমার সাথে লড়তে যাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা, তার চেয়ে এখান থেকে কেটে পড়া ঠিক হবে। বাচ্চা নিজের কম্পিউটার ল্যাপটপে একটা ব্যাগে নিল। এরপর যত ডকুমেন্ট ছিল সবগুলোতে আগুন লাগিয়ে দিল। আস্তে আস্তে সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আর কোনো প্রমাণ রইল না। ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে গুপ্ত দরজা দিয়ে বাচ্চা বেরিয়ে পড়লো। অনেকক্ষণ ধাক্কানোর পর দরজা যখন খুলল না, তখন বাম দরজায় কি হলে গুলি করলাম। এবার দরজার দব ঘোরাতেই দরজা খুলে গেল। বিড়ালের মতো আস্তে আস্তে নিঃশব্দে এগিয়ে গেলাম। হঠাৎ চোখ গেল দেওয়ালে টাঙানো বড় মনিটরে। ওখানে দেখা যাচ্ছে একটা ছেলে কয়েকজন আটকে আছে। দেখলাম ওটা একতলা সিসিটিভি ফুটেজ। জুম করে দেখলাম ওখানে রাবি আছে। তার মানে আমাকে মুক্ত করতে এসে নিজে বন্দী হয়েছে। পাশে থেকে স্পিকারে চাপ দিয়ে রাবির সাথে কথা বললাম। এরপর সেলের দরজা খুলে দিলাম। আরেকটা সিসিটিভি ফুটেজে দেখলাম বাচ্চা একটা গাড়ি নিয়ে পালাচ্ছে। স্পিকারে রাবিকে বললাম দ্রুত বাচ্চার পিছু করো, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, ওকে মারবে না, ওর থেকে আমার কিছু জানার আছে। দ্রুত বের হয়ে লিফটের সাহায্যে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। এরপর রুম থেকে বের হয়ে বাইরে দৌড় দিলাম। বাইরে এসে বুঝলাম সকাল হয়ে গেছে। কালো মার্সিডিজ গাড়িটা গেট দিয়ে বের হয়ে গেল। রাবি আর ওর টিম একটা গাড়িতে উঠে পড়েছে। ওদের ডাক দিল না। রাবির গাড়ি ও বাদশার গাড়ির পিছু নিল। আরেকটা গাড়িতে উঠে ওদের পিছু নিল। গাড়িটা ওল্ড মডেলের হাইল্যান্ডার জিপ। স্পিড মিটারের কাটা 50 কিলোমিটার উঠে গেছে। গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। গতি বাড়ার সাথে সাথে গাড়ি আরও জোরে চলতে লাগলো। কয়েক মিনিট যাওয়ার পর শুভ সামনে দুটো গাড়ি দেখতে পেল। তখন রাবির গাড়ি থেকে বাসের গাড়ি লক্ষ্য করে গুলি করা হচ্ছিল, কিন্তু গাড়ি বুলেট প্রুফ হওয়ার কারণে কিছুই হচ্ছে না। আমি গাড়ির গতি আরও বাড়ালাম। এবার গাড়ি কাঁপতে কাঁপতে আরও জোরে যেতে লাগলো। একটু পরেই রাবির গাড়ির পাশাপাশি চলে এলাম। বাসার গাড়িটা প্রায় 30 মিটার সামনে আছে। আমি রাবিকে ইশারা করে গতি বাড়াতে বললাম। রাবির গাড়ির গতি আরও বেড়ে গেল। সামনে একটা চৌরাস্তা মোড়। বাচ্চার গাড়ি ডানে মোড় নিল। রাবির গাড়িও সাথে সাথে ডানে মোড় নিল। আমি গাড়ি মোড় নিব এমন সময় পেছন থেকে একটা ট্রাক এসে আমার গাড়িতে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে আমার গাড়ি উল্টে আরেকটা গাড়ির সাথে বাড়ি খেলো। গাড়িটা তখন উল্টে ছিঁচড়ে বেশ কিছুটা দূরে চলে গেল। গাড়ির ভেতর আমি উল্টে আছি। সিট বেল্ট বাঁধার কারণে বেশি আঘাত লাগেনি। তারপরও গুলি লাগা হাতে আবারও আঘাত লাগলো। এতে করে রক্ত বেরোচ্ছে। মাথার কয়েক জায়গায় কেটে গেছে। ব্যথা নিয়ে চোখ খুলে নিজেকে উল্টো অবস্থায় আবিষ্কার করলাম। বহুত কষ্টে বের হলাম। পাশ থেকে একটা গাড়ি দাঁড় করিয়ে নিজের পরিচয়ের কার্ড দিয়ে গাড়িটা নিয়ে জোরে টান দিলাম। রাবি একটু পর খেয়াল করলো আমার গাড়ি পাশে নেই। রাবির একটু চিন্তা হলো। পরক্ষণেই রাবি নিজের কাজে ফোকাস করলো। নিজে বাচ্চার গাড়ির চাকা লক্ষ্য করে গুলি করলো সে। গাড়ির গতি বেশি হওয়ার কারণে রাবি লক্ষ্যভেদ করতে পারল না। রাবি রাস্তার পাশের দোকানে গাড়ি থামিয়ে কিছু ডিম কিনে আনলো। এরপর গাড়ি চালানোর দায়িত্ব আরেকজনকে দিয়ে নিজে জানালার পাশে বসলো। বাচ্চার গাড়ি বেশি দূরে যায়নি। 2 মিনিটের ভেতর বাচ্চার গাড়ি স্বাদ ধরে ফেললো। এরপর রাবি বাচ্চার গাড়ির কাছ লক্ষ্য করে কয়েকটা ডিম ছুড়ে দিল। ডিমগুলো গাড়ির কাছে লাগার সাথে সাথে ফেটে গেল। এতে করে কাজ ঘোলাটে হয়ে গেল। সামনের রাস্তা দেখতে না পেয়ে বাচ্চা একটা বাড়ির দেয়ালের সাথে ধাক্কা খেলো। রাবি আর ওর টিম একটু পিছিয়ে নেমে সাথে সাথে বাচ্চার গাড়ির কাছে চলে এলো। সবার হাতে রিভলভার। আচমকা গাড়ির কাছ নেমে গেল। এরপর পরপর 3টে গুলি হলো। রাবির সাথে 3 জন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেল। ততক্ষণে বাচ্চা গাড়ির কাজ আবার তুলে দিছে। নিজে 3 জন সাথে নিহত হওয়া দেখে রাবির মাথা গরম হয়ে গেল। রাবি পাশে একটা রড দেখতে পেল। ওটা তুলে গাড়ির কাছে আঘাত করতে লাগলো। কয়েকবার আঘাত করার পর কাঁচ ফেটে গেল। পেছনে ইঞ্জিনের শব্দ পেয়ে রাবি ঘুরে তাকালো। তীব্র স্পিডে একটা ট্রাক তাদের দিকে এগিয়ে আসছে। রাবি বাকি সবাইকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিল, কিন্তু শেষ রক্ষা হলো না। দুজনকে ট্রাক পেশে ফেললো। তারপর কার্বাইন হাতে নিয়ে একজন নেমে এলো পাথারে গুলি করতে লাগলো। রাবি বাচ্চার গাড়ির আড়ালে আছে। এমন গুলির মুখে কিছুই করা সম্ভব না। এমন সময় রাবির মাথায় একটা বুদ্ধি এলো। রাবি গাড়ির নিচে শুয়ে পড়লো। এরপর মাথা ঘুরিয়ে দেখলো লোকটার পা দেখা যাচ্ছে। রাবি দেরি না করে 2টো গুলি করলো।
গুলি দুটো গিয়ে লোকটার পা বিদ্ধ করলো। লোকটা গুলি খেয়ে রাস্তায় বসে পড়লো, কিন্তু কার্বাইন ছাড়লো না। রাবি বুঝতে পারলো লোকটার নার্ভ অনেক শক্ত। রাবি আবার একটা গুলি করলো। এবার গুলিটা লোকটার বাম হাতের পেশিতে বিদ্ধ হলো। লোকটার হাত থেকে অটো কার্বাইন পড়ে গেল। লোকটার দিকে মনোযোগ দেওয়ায় বাদশার দিকে খেয়াল করেনি সে। হঠাৎ ট্রাক চালু হবার শব্দে ট্রাকের দিকে তাকালো। বাদশা ড্রাইভিং সিটে বসে আছে আর ট্রাক রাবির দিকে আসছে। রাবি নিজের শরীরটা উল্টিয়ে গড়িয়ে একটা খুঁটির আড়ালে চলে এলো। ট্রাকটা এসে মার্সিডিজ গাড়িটা আঘাত করলো। এতে গাড়িটা কয়েকবার উল্টিয়ে একটা বাড়ির সাথে ধাক্কা খেলো। রাবি এবার ট্রাকের চাকা লক্ষ্য করে গুলি করলো। ট্রাকের চাকায় গুলি লেগে বিকট শব্দ করে ফেটে গেল। রাবি উঠে দাঁড়ালো। এরপর আস্তে আস্তে ট্রাকের কাছে চলে এলো। ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না দেখে রাবি ওকে দিল। বাচ্চা ট্রাকের মেঝেতে পড়ে আছে, ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। রাবি জানালার কাছে গুলি করে কাঁচ ভেঙে ফেললো। ভাঙা জানালায় হাত দিয়ে ট্রাকের গেট খুলে ফেললো সে। রাবি ট্রাকের ভেতর উঠে গেল। হাতে রিভলভার বাদশার দিকে তাক করা, কারণ একটু অসাবধানে নিজের প্রাণ যাবে। রিভলভার বাদশার মাথায় ঠেকিয়ে ওর পাশে পড়ে থাকা রিভলভারটা নিজের পকেটে রাখলো। এরপর বাদশাকে চেক করে তেমন কিছুই পেল না। রাবি বাদশাকে টেনে বাহিরে আনলো। রাবি টিমে বাকি দুজন ট্রাক চালককে ধরে রেখেছে। রাবি একজনকে ডাক দিল। ডাক শোনার পর একজন রাবির কাছে চলে এলো। ট্রাকের ভেতর একটা বড় ব্যাগ আছে, ওটা নিয়ে আসো। আচ্ছা, আনছি। রাবি খেয়াল করলো বাচ্চার জ্ঞান ফিরে আসছে। দেরি না করে বাচ্চার হাত বেঁধে ফেললো। বাচ্চা চোখ খুলে তাকালো রাবির দিকে, একটা শয়তানি হাসি দিয়ে বলল, ওই 2 টাকার পুলিশ, তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমার হাত অনেক লম্বা। পাশে থাকা আরেক পুলিশ অফিসার বলল, স্যার, এর জন্য আমাদের টিমের 5 জন দক্ষ লোক শহীদ হয়েছে। একে জীবিত রাখার কোনো মানেই হয় না। তাহলে গুলি করে শয়তানটা খুলে গুঁড়ো করে দিতাম, কিন্তু শুভর জন্য এখনো কিছু করছি না। একটু দাঁড়াও। এমন সময় একটা টয়োটা কার ওদের সামনে থামলো। দরজা খুলে আমি বের হয়ে এলাম। আমাকে দেখে রাবি বলল, এত সময় লাগলো আসতে শুভ? আরে বলো না, গাড়িটা উল্টে গিয়েছিল। তোমার জন্য বাঁচিয়ে রেখেছি, এর জন্য আমাদের 5 জন সৈনিক শহীদ হয়েছে। রাবি, জানো এনা আমার বাবা মা আর চাচাকে হত্যা করেছে সামান্য কিছু অস্ত্রের জন্য। আমার বাবা একজন পুলিশ অফিসার ছিল। আমার চাচির সাথে এর অবৈধ সম্পর্ক ছিল। একে বাঁচানোর জন্য আমাকে খুনি বানিয়ে 15টি বছর জেল কাটিয়েছে। কি? হ্যাঁ রাবি, বাচ্চার উদ্দেশ্যে। কিরে রফিক, কি মনে করেছি আমার বাবা মাকে মারবি, চাচাকেও মারবি? কেউ কিচ্ছু বললো না, আর আমি জেলে ছিলাম, তোকে মারার জন্য প্রস্তুত হচ্ছিলাম। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোদের বাঁচিয়ে রাখা। আমার এত বড় সাম্রাজ্য শেষ করলি তুই। জানিসই তো, পাপ বাপকেও ছাড়ে না। বলেই পরপর রিভলভারের ম্যাগাজিনের সব কয়টা বুলেট ওর কপালে বুকে মেরে দিলাম। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বাবা মা চাচা, আমি তোমাদের খুনিদেরকে শেষ করেছি। রাবি পাশে থেকে কাঁধে হাত রেখে বলল, চলো। আমিও চলতে লাগলাম সামনের দিকে। প্রিয় মানুষটা কখন জেলখানা জীবন শেষ করে আসবে, না হয় ততদিন একলা পথের পথিক হয়েই থাকবো। দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ হলো। 5 বছর পূরণ হলো। আজ 5 বছর পর আজ শুভ আর মিমের বিয়ে সম্পন্ন হলো। মিম বাসর ঘরে শুভর জন্য অপেক্ষা করতেছে, কিন্তু শুভর বন্ধুরা শুভকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 1:30 অনেক কষ্টে শুভ তার বাসর ঘরে প্রবেশ করলো। সে ঘরে প্রবেশ করে দেখে তার বউ হাতে বন্দুক নিয়ে শুভর দিকে রাগী লুকে তাকিয়ে আছে। এই তোর আসার সময় হলো? না মানে মানে আর মানে করতে হবে না, তুই গিয়ে সোফায় ঘুমাবি, এটাই তোর শাস্তি। তুমি? আর কিছু বলতে দিল না। যা বলছি তাই কর। শুভ বাধ্য ছেলের মতো একটা কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লো। কিছুক্ষণ পর মিম আবার বলে ওঠে, এই কুত্তা বিলাই লাল হনুমান, আমি বলছি বলে কি তোকে সোফায় ঘুমাতে হবে? 5টা বছর পরে আজ আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পেলাম। কোথায় সে বাসরাতে একটু তাড়াতাড়ি আসবে? তা না, সে আসছে উল্টো আরো দেরি করে। তো কি করব বলো? বন্ধুরা যদি আসতে না দেয় আমি কি করব বলো? তাও তো ওদের অনেক বুঝিয়ে তাড়াতাড়ি আসছি। তুই আবার রুমের বাইরে যা, তারপর নতুন করে রুমে প্রবেশ করবি। কেন? যা বলছি তাই করো। মিমের কথা মতো শুভ আবার দরজা দিয়ে প্রবেশ করলো। তখন মিম এগিয়ে এসে শুভর পায়ে সালাম করলো। এই কি করছো? তোমার স্থান তো আমার বুকে, আমার পায়ে নয়। এরপর মিমকে জড়িয়ে ধরে বলল, জানো আজ আমি অনেক অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি। মিম পিছনের সব ভুল অন্যায় খারাপ সময়কে পিছনে ফেলে চলো আমরা আবার নতুন করে আমাদের জীবন শুরু করি। মিম কথা দাও,
কখনো আমাকে ছেড়ে যাবে না তুমি। কথা দিলাম, ভালোবেসে যাবো সারাটা জীবন। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। এভাবে শুরু হলো মিম আর শুভর নতুন জীবন, নতুন পথ চলা। যারা আমাদের সম্পূর্ণ গল্পের সাথে ছিল তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।